আমাদের রেমিটেন্স বয়কটের আওয়াজে হাসিনার কুত্তা পলক ওর গোয়ারগু শুকায় গুটা হয়ে গেছে, এক হুঙ্কারে কাপড় নষ্ট করে ফেলছে। শুনেন, আমাদের প্রবাসী ভাই বোনদেরকে অনুরোধ করব, তারাও হয়তো আমাদের টেলিভিশন মিডিয়ার মাধ্যমে আমার বক্তব্য হয়তো শোনার সুযোগ পাবে। তারা রেমিটেন্সটা পাঠাবে, তাদের রেমিটেন্সটা অর্থ পাঠানোর যেন ব্যাংকে কোনো সমস্যা না হয়, তার জন্যই কিন্তু আমরা আমাদের ব্যাংকিং এবং যে কমার্শিয়াল যে এরিয়াগুলো আছে এগুলোকে প্রাধান্য দিচ্ছি। ফলে আমরা দিচ্ছি ধরেন ব্যাংক পাড়া, আমাদের কূটনৈতিক পাড়া, আমাদের বাণিজ্যিক এলাকা এবং মিডিয়া এলাকা। সো এই ধরনের কর্মকাণ্ড কিন্তু পরিকল্পিতভাবে করা হচ্ছে আমাদের প্রবাসী কর্মী ভাই বোনদের বিরুদ্ধে, ষড়যন্ত্র হচ্ছে। শুধু আওয়াজ দিছি তাতে এই অবস্থা, তাইলে শুরু করলে কি হবে বুঝেন? শুরু করে দেন, পলক শেখ মুজিবকে ছাইরা আপনারা আব্বু ডাকবে। এবার আসেন আর্মির প্রসঙ্গ। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা দেখছেন যে আমি আর্মি সম্পর্কে একটা খুব সফট অবস্থান নিতাম, ডরে না করলে পিনাকি কোথা তালা ছাড়া আর কাউরে ডরায় না, বরং আর্মি আমারে ডরাইতে পারে। আমি আর্মির প্রতি কেন সফট ছিলাম তার কারণ আমি ব্যাখ্যা করছি আপনাদের মনে আছে কিনা জানি না। এই যে এই ভিডিওতে ওই যে 12 ফিল্ড আর্টিলারির এক সৈনিক মালিক ভাইয়ের গল্প বলছিলাম। এর আগে আমি অনেককে দেখছি যে আমার ঘনিষ্ঠ প্রিয়জনদেরকেও আর্মি নিয়ে আমি কিছু কইলে কিছু লিখলে ফেসবুকে রাগ করতে দেখছি আমার সাথে। বাংলাদেশে তো একসময় আর্মি নিয়ে কিছু কয় যেত না, কিছু হইলেই ওই একটা বাক্য ইউজ করতো কিন্তু ওরা, হ্যাঁ, টেকেন টু টাস্ক, মানে কাউরে ধরে পেটাবে আর্মি। হ্যাঁ, মানে কারো কিছু অপছন্দ হইলে সে কয় যে হি শুড বি টেকেন টু টাস্ক। যাই হোক, আমাদের আর্মি নিয়ে পুতু আচরণের জন্য একেবারে গেছে স্পয়েলড হইয়া, বাচ্চারা যেমন স্পয়েলড হয়ে যায়, এই আর্মি ইনস্টিটিউট হিসেবে স্পয়েলড হয়ে গেছে। 111 করে যে ইন্ডিয়ার হাতে তুলে দেওয়া হয়েছে বাংলাদেশকে, 111 কে করছে? আর্মি তো না। 2018 সালে স্ট্রাইকিং ফোর্সের নামে পাহারা দিয়া নৈশ ভোট করতে দিছে কে? আর্মি তো। হ্যাঁ, এটা বিবিসি রিপোর্ট দেখায় আপনাদেরকে। হ্যাঁ, ভোটাররা ভোট দিতে গেছে, তাদের ধরে মারপিট করতেছে আওয়ামী গুন্ডারা, তারা ছুটে গেছে সাহায্যের জন্য সেনাবাহিনীর টহল দলের কাছে। তারপরে তারা কি করে চম্পট দেয় দেখেন। তো এরা তাইলে কি জন্য নামছে মাঠে? কি জন্য নামছে? গাড়ির তেল কেন খরচ করছে? এই ট্রুপস নিয়ে কেন নামছে? ওই ঘটনা, ওইটা দেখার পরে এই সেনাবাহিনীর উপরে মানুষের রেসপেক্ট, ভালোবাসা সব গেছে, 50% চলে গেছে। আর এখন এইবার বাকিটা গেছে। হ্যাঁ, আমরা আরো ভালো করে যাওয়ার ব্যবস্থা করে দেবো। তো লজ্জা লাগে না ভাই জান আপনাদের? ইলেকশনের আগে সে কি রোয়া ভ্যান করবো, ত্যান করবো। হ্যাঁ, আপনারা ভোট দিতে আসেন, অমুক করেন তমুক করেন। দেখেন, পরিকল্পনার কথা করছে ইলেকশনের আগে। পরিকল্পনা কি? হ্যাঁ, বলছেন পরিকল্পনা কি? 299টা আসনের জন্য আমরা বেসিক্যালি প্রিপারেশন নিচ্ছি। আমাদের কন্ট্রোল রুমে যেটা কাজ হবে, আপনারা এই যে ম্যাপ দেখতে পাচ্ছেন আসন ভিত্তিক প্রার্থীর পরিসংখ্যান, এই ম্যাপটাতে আসে হলো গিয়ে আমাদের কোন জায়গায় কতগুলো প্রার্থী আছে, স্বতন্ত্র প্রার্থী এবং অন্যান্য প্রার্থী যারা আছে। এবং এখান থেকে আমাদের বেসিক্যালি যে কাজ হবে, এই ম্যাপ থেকে যদি আমি সরাসরি অন্য একটা ম্যাপে চলে যাই, যেমন আপনারা এখানে দেখুন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব। পুরো বাংলাদেশের র্যাবের যতগুলো ব্যাটালিয়ন আছে, কোন কোন জায়গায় তারা ডিপ্লয়মেন্ট আছে, এবং এখানে র্যাবের সিও এবং কমান্ডিং অফিসার যারা আছে তাদের নাম্বার দেওয়া আছে। আমরা সরাসরি তাদেরকে এখানে হিট করতে পারবো যে কোনো ধরনের কোনো যদি অনাকাঙ্ক্ষিত কোনো সিচুয়েশন চলে আসে। তো বীর জাফর আলী খান সেনাবাহিনী ভূমিকা পালন করছি, পাথরের মতো নিশ্চুপ দাঁড়ায় থেকে। আবার দেখেন, এই যে কারফিউ দিতে নামে এই কি কয় বালছিউন। বিভিন্ন স্থাপনায় আমরা যখন গিয়েছি, ওখানে যারা ছিলেন তারাও এক বাক্যে বলেছেন যে এখানে স্যার কোনো শিক্ষার্থীরা ছিল, সমস্ত যা করেছে এটা একটা দুর্বৃত্তায়নের যারা সাথে জড়িত, দেশকে যারা নিশ্চিহ্ন করতে চায় তারাই করতে চেয়েছে। সেই পরিপ্রেক্ষিতে আমরা দেশের সম্পদ রক্ষার্থে আমরা নিয়োজিত হয়েছি এবং আমাদের সম্মানীয় সেনাবাহিনীর প্রধানের নির্দেশে আমরা এই দুর্বৃত্তকে সমূলে মানে নির্মূল করার জন্য যা করা প্রয়োজন আমরা সেটা করছি। আপনারা দেখছেন যে দেশের এখন জনমনে একটা স্বস্তি, অলরেডি 72 আওয়ার্স আমরা পার করেছি এবং জনমনে স্বস্তি এসছে। স্পষ্ট ভাষায় আমরা বলতে চাই যে বাংলাদেশ সেনাবাহিনী অত্যন্ত সুশৃঙ্খল একটি প্রশিক্ষিত পেশাদার বাহিনী। আমরা আমাদের কার্যপরিধি সম্বন্ধে আমরা জানি এবং যে উদ্দেশ্যে আমরা এসেছি যে দুর্বৃত্ততাকে নির্মূল করা এবং জনমনে স্বস্তি ফিরে নিয়ে আসা, সেটা আমরা ইনশাল্লাহ পুঙ্খানুপুঙ্খভাবে করব এবং জনমনে দ্রুতই স্বস্তি ফিরে আসবে বলে আশা করি। শুনেছেন,
দুষ্কৃতিকারী নাকি আমাদের ছেলেরা? কয় ওরা শিক্ষার্থী না তো সারা দেশে মায়েরা বাবারা নামছে না? এই যে রিক্সাওয়ালার ছেলেটা তো মারা গেছে। আমি অনেক কি করব রে, আমি অনেক কি করব, সন্তানটা গেছে কেমইরা, ওরে আল্লাহ, আরে আল্লাহ রে, আমার বাসা দিয়ে আমরা আমার গোলাটা রে বাইরে লাইছে রে ভাই, নাম্বার আছে ওর পিছনে নাম্বার আছে না? আল্লাহ রে, ফোন দেন, জানে ফোন দে, নাম্বার আছে। আল্লাহ রে, আমার গোলাটা রে ভাই, নাম্বারে ফোন দেন। তো সে নামবে না? ছেলেগুলি খেলে ছেলের নিরাপত্তার জন্য সে নামবে না? সে দুষ্কৃতিকারী হয়ে গেল? হ্যাঁ, ফাজলামি সুদা। এই বলছেন দেখ, এই যে ছাত্রলীগ পুলিশের সাথে থাইকা রাস্তা রাস্তায় গুন্ডামি করেছে, আর পুলিশ পাহারা দিচ্ছে, এটা দুষ্কৃতিকারী না? হ্যাঁ, রাস্তা রাস্তায় অস্ত্র হাতে কারফিউর মধ্যে ছাত্রলীগের টহলের ভিডিও আছে, এগুলো দেব আস্তে আস্তে। ফাজলামি করো জনগণের সাথে, হ্যাঁ, বালচুনের বাচ্চা বালচুন। এবার আসেন আর্মির অপরাধ কি এটা দেখি। আর্মি 3টা মারাত্মক অপরাধ করেছে। তারা জাতিসংঘের লোগোযুক্ত হেলিকপ্টার আর আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার ইউজ করেছে। এটা সে পাইছে জাতিসংঘের সাথে হওয়া একটা কন্ট্রাক্টের অধীনে, যা শুধুমাত্র জাতিসংঘের ম্যান্ডেট পাওয়া অপারেশনে ব্যবহার করার জন্য। তো এটা কি জাতিসংঘের ম্যান্ডেট পাওয়া অপারেশন ছিল এই কারফিউ, হাসিনার কারফিউ? এটা কি জাতিসংঘের ম্যান্ডেট নিয়ে করা? মিনিমাম প্রফেশনালিজম যদি থাকতো এই কাজ কেউ করে না। এই মাথার মধ্যে বুদ্ধি, এই যে কয় না বুদ্ধি হাঁটুত, হাঁটুত না তো করে গোড়ালিত গ্যাস থামছে বুদ্ধি। মাথাত এই ঘিলু নিয়ে আর্মিগিরি করো, হ্যাঁ? তো হাতে তো বন্দুকি দেওয়া উচিত না। মাথার যদি এইরকম এই লেভেলে বুদ্ধি থাকে, ওটা যে নেওয়া যাবে না, এই বুদ্ধি কারো মাথাত আসলো না। এই হেডম নিয়ে আর্মিতে চাকরি করো, তো জাতিসংঘকে আমরা ছেড়ে দিব? হ্যাঁ, জাতিসংঘের মহাসচিবের নামে মামলা করে দিব যদি কোনো ব্যবস্থা না নেয়। হাউকাউজা লাগাবো, ওরা কল্পনা করতে পারতেছে না। 2 নাম্বার, দেখা মাত্র গুলির অর্ডার গ্রহণ করছে, এটা করতে পারে না। 3 নাম্বার, সে গুলি ছুটছেও, বিশ্বাসযোগ্য প্রমাণ আছে, আমার কাছে ভিডিও আছে, আজকে দিলাম না, টাইম লাগবে। সেই জন্য আর্মি বারে বারে জনগণের বিরুদ্ধে দাঁড়াইতেছে। আর্মি একটা বিজ্ঞাপন করে না, আমি কে? হ্যাঁ, এ শুনেন না, শুনেন। হ্যাঁ, আমি কে? আমি একজন গর্বিত সৈনিক। আমি অজেয়কে জয় করব। আমার কাছে পরাজয়ের কোনো স্থান নাই। সবাই যেখানে থমকে দাঁড়ায় আমি সেখান থেকেই শুরু করি। আমি সব সময় শুনেছেন? তুমি আমার বালডা, আর তুমি মির্জাফরের প্রেতাত্মা, যার জন্য আমাদের 200 বছরের গোলামি করা লাগছে। তুমি ইন্ডিয়ার লেসপেন্সার। মইনুল আহমেদ তার চাকরি বাঁচানোর জন্য প্রণব মুখার্জির পা ধরেছিল। আর 111 ঘটা বাংলাদেশকে ইন্ডিয়ার হাতে তুলে দিছে কে? ইন্ডিয়ার উপনিবেশ বানাইছে কে? আর্মি তো। তুমি হইতেছে সেই বাহিনী যে 2টা জিনিস ঠিক থাকলে সব ঠিক, প্যাট আর স্যাট। তাহলে তোমরা কেন রেসপেক্ট করবে বা পাবলিক? তার তো কোনো কাজে আসো না। শাসকের যেটা খুশি সেই নির্দেশ পালন করাটা যখন তোমার আদর্শ, তাহলে আমরা যখন শাসক হয়ে উঠবো আমাদেরও আদেশও এইভাবে মানবে। কেস ফিনিশ। হ্যাঁ, তো তোমাদের সাথে আমাদের কিসের খাতির? কোনো খাতির নাই। তুমি চাকর, আমরা মনিব হয়ে থাকবো। তো এখন আমরা কি করব? আমরা আমাদের সমস্ত ক্ষমতা দেওয়া লবি করব, যেন বাংলাদেশ আর্মি মিশনে যাইতে না পারে জাতিসংঘের। পুলিশ তো যাবেই না, পুলিশ যেন স্যাংশন খায় সে ব্যবস্থা করব। আপনারা এই যে দরখাস্তে সাইন করবেন, অন্যদেরকে করতে বলবেন। আমি ডেসক্রিপশনে অ্যাপ্লিকেশনের লিঙ্ক দিচ্ছি, আমার ফেসবুকেও থাকবে এই অ্যাপ্লিকেশনের লিঙ্ক। এইটা আমার কোনো উদ্যোগ না, এটা যারা নিছে তাদেরকে আমি ভালো করে চিনিও না। যাই হোক, কিন্তু আমি সমর্থন জানাই, এটা আমার কাছে আসছে, আমি এই সমর্থন জানাই। যত বেশি সিগনেচার জোগাড় করা যাবে তত এটার ওজন বাড়বে। আপনারা সবাই মিলে সিগনেচার করবেন, শুধু নিজে না, অন্য কেউ সিগনেচার করতে উদ্বুদ্ধ করবেন। আমরা এটা কোটি কোটি সিগনেচার নেব, তারপরে দেখি। এছাড়াও আরো কাজ আমরা শুরু করেছি, বিস্তারিত জানাচ্ছি না। হ্যাঁ, কিন্তু ওদের পেটে লাথি দেওয়ার ব্যবস্থা করা হবে, প্রমিজ। তো মিশন নিয়ে একটা ইন্টারেস্টিং বয়ান আছে কলে, কারা ছড়াইছে জানি না, কিন্তু বলা হয় যে বাংলাদেশ ছাড়া কোনো দেশ তো আর্মি দিতে চায় না জাতিসংঘের শান্তি মিশনে। তাই বাংলাদেশ থেকে আর্মি নিবে না, মানে জাতিসংঘ বরং তেলায় বাংলাদেশ আর্মিকে। দাও দাও আর্মি দাও, আমাদের আর্মি দাও, দাও ভাই দাও, ইনকা করে নাকি তেলায়। আমার কিন্তু অনেকেই কইছে। আজকেও আমার এক আমেরিকান বন্ধুর সাথে ফোনে এটা নিয়ে কথা হইতেছিল, তো সেও করছে যে আরে না না, কেউ তো আর্মি দিতে চায় না, শুধু বাংলাদেশই দেয়, আর 2-1টা ছোটখাটো দেশ দেয় আর কি। বাংলাদেশ আর্মি না দিলে জাতিসংঘ বিপদে পড়বে। হ্যাঁ, এটা একদম মিছা কথা। ইন্ডিয়ান পেঁয়াজ নিয়ে ছিল না একটা বয়ান, এমন ধারণা তৈরি করা হয়েছিল যে ইন্ডিয়ান পেঁয়াজ ছাড়া আমাদের রান্নাঘর বন্ধ হয়ে যাবে, আমাদের খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে।
হ্যাঁ, আমরা হিসেব করে দেখাইছিলাম যে বাংলাদেশ পেঁয়াজের স্বয়ংসম্পূর্ণ, পেঁয়াজ আমদানির দরকার নাই। দেখেছেন তো পরে আসলেই আমাদের কথা ঠিক। শান্তি মিশনে অনেক দেশ সৈন্য পাঠায়, সবচেয়ে বেশি পাঠায় নেপাল, বাংলাদেশ তৃতীয় কন্ট্রিবিউটর, এটা ইউএনের নিজস্ব হিসাব। এছাড়া রুয়ান্ডা আছে, ইথিওপিয়া আছে, যারা বেশি পাঠায়, অনেক বেশি পাঠায়। কিছু বাংলাদেশের চেয়ে বেশি পাঠায়, কিছু বাংলাদেশের সমান পাঠায়। ইন্ডিয়া আছে, পাকিস্তান আছে, প্রায় বাংলাদেশের সমান পাঠায় সেনা। বাংলাদেশ থেকে যদি নাও নেয় সেনা, জাতিসংঘের কোনো অসুবিধা হবে না, বিন্দুমাত্র অসুবিধা হবে না। হিউম্যান রাইটস ভায়োলেটার, মানবাধিকার লঙ্ঘনকারী শান্তি মিশনে যাবে না, এটা সোজা চাপ, সে প্লেন অ্যান্ড সিম্পল। দুনিয়াতে আমাদের সাপোর্ট করার মতো রাজনৈতিক দল অনেক আছে, অনেকের সাথে আমাদের যোগাযোগ তৈরি হয়ে গেছে এর মধ্যেই। আগে শুধু তো হিউম্যান রাইটস অর্গানাইজেশনগুলোর সাথে ছিল, এখন মিডিয়ার সাথে সম্পর্ক দাঁড়িয়েছে। তারা জানে বাংলাদেশে কি গণহত্যা হয়েছে, আর এই গণহত্যার রক্ত বাংলাদেশের সেনাবাহিনীর হাতে লাইগা আছে। এই ক্যাম্পেইন চলবে সারা দুনিয়ায়। আর একটা কথা কয়ে দিই, প্রিয় সেনাবাহিনী, হ্যাঁ আপনাকে বাংলাদেশ মুক্ত করার জন্য যদি একটা মুক্তি বাহিনী গড়ে ওঠে, ফাইট কইরা তাদের বীরত্বের সঙ্গে টিকতে পারবেন না। হ্যাঁ, ও কুকি চীনের সাথে পারেন না, আর এই উদ্দীপ্ত তারুণ্যের সাথে আপনি কেমনে পারবেন? খুব কাছে মায়ানমারের উদাহরণ কিন্তু আছে। হাসিনা যদি ক্ষমতায় টিকে থাকে তাহলে বাংলাদেশ ওইদিকে যাবে, লিখে রাখতে পারেন। এইবার আসেন একটা ফেসবুক স্ট্যাটাস দিয়ে এপিসোড শেষ করি। আমি জানি না আমি পুরোটা ঠিক মতো পড়তে পারবো কিনা, কারণ এইটা এত মুভিং, এত এত ইমোশনাল, এটা আমি যতবার পড়তে গেছি পুরোটা আমি পড়তে পারিনি। তারপরেও আপনাদের সাথে আমি শেয়ার করি। এটা একটা বোন লিখছে তার ভাইকে নিয়ে। আসেন আমরা শুনি। ছবির ছেলেটা আমার ভাই, আমাদের দুই বোনের একমাত্র আদরের ভাই। আমরা ওকে কি পরিমাণ ভালোবাসি এটা হয়তো কখনো আর তাকে বলাই হবে না, সুযোগ করি। যেদিন প্রথম আম্মু তাকে আনে বাসায়, এসেই সে আমাদের দুই বোনের গায়ে সসম্মানে হিসু করে ভালোবাসার জানান দেয়। আমাদের ছোট্ট বাবুটাকে আমরা টুনা ডাকতাম, ভালোবাসার ডাক আর কি। ছোট্ট টুনা বড় হয়ে বড় টুনা হইল, কিন্তু টুনাই রয়ে গেল, আমাদের কাছে সৈকত হতে পারলো না। কি রাগ তার! আমাকে বন্ধুদের সামনে টুনা ডাকবে না তো সেবন্তী আপু। 11ই সেপ্টেম্বরে তার 20 বছর হওয়ার কথা ছিল। জন্মদিনের কয়েকদিন আগে থেকেই গান গাওয়া শুরু করত। সেবন্তী আপু, কি কেক বানাবা তুমি? কত হাসি খুশি ছিলাম আমরা, এখন বুকে খালি হাহাকার। কি যেন নাই তো নাই। আমাদের কলিজাকে গুলি করে মারা হয়েছে। আমার ফুলের মতো ভাইটাকে ঠান্ডা মাথায় টার্গেট করে মাথায় গুলি করা হয়েছে। বাবার কাছে ছেলের লাশের চেয়ে ভারী এই পৃথিবীতে কিছু আছে? বিচার কাকে দেব? আল্লাহর কাছে দিলাম। আমার আল্লাহ কখনো কারোর সাথে অবিচার করতে পারে না। হাসরের ময়দানে বিচার করবে আমার আল্লাহ। আমি জানি না আমরা আর কখনো মন খুলে হাসতে পারবো কিনা, ওর পছন্দের কিছু খাইতে পারবো কিনা, কখনো সত্যিকারের ভালো থাকবো কিনা, কিচ্ছু জানি না। শুধু জানি আমার ছোট্ট ভাইটা নির্দোষ। সে ছোট্ট একটা বাচ্চা ছেলে যে বীরের মতো বন্ধুকে বাঁচাতে গিয়েছিল। কারণ এটাই তার পারিবারিক শিক্ষা যে কাউকে বিপদে দেখলে সাহায্য করতে হয়। কখনো আর ভাইকে দেখতে পারবো না, জড়িয়ে ধরতে পারবো না, গালে কপালে জোর করে চুমু দিতে পারবো না, আর কখনো বলতে পারবো না টুনা কয়েল ধরায় দে, টুনা পানি দে। আমার ভাই শহীদ। শুক্রবার দিন দুপুর 3:37 আমার ভাইয়ের মাথায় গুলি করা হয়েছে। মুসলমানদের জন্য শুক্রবারের মৃত্যু হচ্ছে স্বপ্ন, আর তার উপরে মহররম মাস। জান্নাতে সবুজ পাখি হয়ে ঘুরে বেড়াচ্ছে আমার ছোট্ট বাচ্চাটা। আমরাও অপেক্ষায় আছি কবে পাখির সাথে দেখা হবে আবার। বিশেষ দ্রষ্টব্য, সবাইকে জানাতে চাই আমার ভাই শহীদ, ও নিষ্পাপ। সবাইকে জানাতে চাই সে কখনো কারো ক্ষতি করেনি। মোহাম্মদপুর স্কুলের ছাত্র, কি নিষ্পাপ ছেলেটা। মেয়েটা একটা ভিডিও দিয়েছিল কয়েকদিন আগে, লিখেছিল বেরু করতে যাই। ছেলেটার শেষ ভিডিও। এমন হাজারো গল্প আসবে আমরা জানি। আমাদের সন্তানদের যারা এইভাবে হত্যা করেছে তাদের ক্ষমা নাই, কেউ থাকুক আর না থাকুক। আমি একাধারায় ওদের জান কালা কালা করে দেব, এটা দেশবাসীর কাছে আমার শপথ। শেখ হাসিনার এই বর্বর শাসনের অবসানের আগে আমরাও জিরাবো না। ইনকিলাব জিন্দাবাদ।